বাড়িতে দীপঙ্কর আর মিউট করো। হ্যালো, শোনা যাচ্ছে? দীপঙ্কর আসছে কি? কোনো সমস্যা থাকলে বলো। আগের দিন একজন একটা প্রশ্ন করছিল, ওই কি আচরণবাদের ধর্মপিতা নাকি জনক, গ্রাহাম ওয়ালাস আমাদের আর জনক বলেছিল গ্রাহাম ওয়ালাস আর ওই চার্লস মেরিয়াম, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওই প্রশ্নটা ওই আমার যে টেলিগ্রামে যেটা দিয়েছিলাম ওটা দেখে বলছো নাকি? হ্যাঁ স্যার, এক্সাম হয়েছিল না একদিন, এর আগের দিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে তার আগের দিনে ওখানে তো প্রশ্নটা বোধহয় এরকম ছিল না যে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় কাকে? এরকম ছিল না, জনক ছিল? জনক ছিল স্যার। ও আচ্ছা আচ্ছা। আমি টেলিগ্রামে একটা প্রশ্ন দিয়েছিলাম যে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা কাকে বলে। বৌদ্ধিক ধর্মপিতা তাহলে তো চার্লস মেরিয়াম হবে। হ্যাঁ একদম ওটা। ঠিক আছে, আমি আজকে তাহলে একটু শুরু করি। সেদিন তো স্ক্রিন শেয়ার করে পড়াচ্ছিলাম, তো বোঝা যাচ্ছিল না। মোটামুটি ইন্ট্রোডাকশনটা সেদিন হয়েছিল। দৃষ্টিভঙ্গি কি, দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো, হুম, হ্যাঁ সংক্ষিপ্ত শুরু কর। শ্রেণীবিভাগ। তো যাই হোক, আমি শুরু করি তাহলে। আচ্ছা কর। দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার, এখন পাচ্ছি, বলেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছিলাম, দেখাচ্ছিল না? কিছু টাইম দেখা গিয়েছিল, আমার তারপর আর পাচ্ছিলাম না দেখতে। এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে কেউ একদম মাঝে মাঝে রেসপন্স করবে, হ্যাঁ? আমি বুঝতে পারছি না, যখন স্ক্রিন শেয়ার করছি শুধু আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি, তো তোমাদের দেখতে পাচ্ছি না, ওই জন্য শেয়ার করবে, রেসপন্স করবে। আচ্ছা, আগের দিন তো এগুলো পড়িয়েছিলাম, মানে দৃষ্টিভঙ্গি বলতে কি বুঝি, দৃষ্টিভঙ্গি কাকে বলে, হ্যাঁ, এগুলো আর পড়াচ্ছি না। অ্যাপ্রোচ কি, টেকনিক কি, মেথড কি। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ঐতিহ্যবাদী দৃষ্টিভঙ্গি। আমি যখন আলোচনা করেছিলাম তখন দৃষ্টিভঙ্গির কয়েকটা শ্রেণীবিভাগ আলোচনা করেছিলাম।
দৃষ্টিভঙ্গিকে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ভাগ করে আলোচনা করেছেন। তো মূলত আমরা কয়েকটা ভাগে ভাগ করব। এক হচ্ছে ঐতিহ্যবাহী বা পরম্পরাগত দৃষ্টিভঙ্গি, দ্বিতীয়ত হচ্ছে আচরণবাদী দৃষ্টিভঙ্গি, তৃতীয়ত উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি, আর শেষ হচ্ছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। এই 4 ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের এসএসসি সিলেবাসে আছে। এই 4 দৃষ্টিভঙ্গি তোমাদের ডিটেলস পড়তে হবে। কিছু কিছু দৃষ্টিভঙ্গি তার প্রবক্তা বা কোথায় উদ্ভব হয়েছে এরকম কিছু প্রশ্ন এক্সট্রা সিলেবাসের বাইরে থেকেও অনেক সময় পরীক্ষাতে আসে, যেরকম কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি বা আরো এরকম কিছু কিছু দৃষ্টিভঙ্গি আছে, স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ, এরকম কিছু আছে যেগুলো নেট যারা প্রিপারেশন নিচ্ছো তাদের ওগুলো ডিটেলস পড়তে হবে। আর যারা এসএসসি পড়ছো তারা এই 4টা টপিক পড়লেই মোটামুটি দৃষ্টিভঙ্গি কমপ্লিট হয়ে যাবে। তো আজকে যেটা আলোচনা করব, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মানে কোনো প্রবলেম হলে আমি রেসপন্স করব। ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ঐতিহ্যবাদী দৃষ্টিভঙ্গি। তো ঐতিহ্যবাদী দৃষ্টিভঙ্গি কি বলবো, কাকে বলবো? এখানে অধ্যাপক অ্যালান বল তার এই দৃষ্টিভঙ্গি বলতে মূলত 1900 খ্রিস্টাব্দের আগে, মানে ঊনবিংশ শতাব্দীর আগে রাজনৈতিক আলোচনার জগতে প্রভাবশালী ছিল এই দৃষ্টিভঙ্গিগুলো। তো এই দৃষ্টিভঙ্গি ঐতিহ্যবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে কোনগুলো পড়ছে আমরা এরপরে শ্রেণী বিভাগে আলোচনা করব। এইখানে বিশেষ করে যে দার্শনিক, ঐতিহাসিক, আইন কেন্দ্রিক আলোচনা, এই যে আলোচনা, এই আলোচনা 1900 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় এই 3 ধরনের দৃষ্টিভঙ্গি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো ঐতিহ্যগত বলার কারণ কি? কারণ এইখানে আমরা কি দেখতে পাই যে রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা, সেই আলোচনা পদ্ধতি পুরোপুরি পরম্পরাগত, সেই অতীত কাল থেকে যেভাবে চলে আসছে সেইভাবেই এখানে আলোচনা করা হয়ে থাকে। অধ্যাপক বল কি বলছে? অধ্যাপক বল বলছে রাজনীতির আলোচনায় সনাতন ঐতিহ্যগত বিশ্লেষণ ধারা ঊনবিংশ শতাব্দীর পৃষ্ঠভূমি হিসাবে প্রচলিত। মানে ঊনবিংশ শতাব্দীতে এই দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানের যে বিভিন্ন আলোচনা, সে আলোচনা করেছে। এই দৃষ্টিভঙ্গি কি? যেহেতু এখানে প্রথমে বললাম দর্শন কেন্দ্রিক, ইতিহাস কেন্দ্রিক বা আইন কেন্দ্রিক, তো সেজন্য এই দৃষ্টিভঙ্গি একটি হচ্ছে আদর্শ কেন্দ্রিক, আদর্শমুখী। মানে যখন কোনো কিছু আলোচনা করছে রাষ্ট্রবিজ্ঞানে, তো আদর্শকে সামনে, ভালো মন্দ, উচিত অনুচিত, নৈতিকতা, এই সমস্ত বিষয়টাকে আর সামনে রেখে আলোচনা করে। তার সাথে সাথে কি এ হচ্ছে দর্শন কেন্দ্রিক, মানে দর্শনকে সামনে রেখে, দার্শনিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আর রাষ্ট্রবিজ্ঞানকে আলোচনা করে। ওই জন্য দেখো অ্যারিস্টটল একজন রাষ্ট্রবিজ্ঞানের সাথে সাথে কি তিনি একজন দার্শনিক, তিনি আবার দর্শনেরও নাকি জনক। তো এই যে দার্শনিক দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা, আর এই দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পাই বিভিন্ন যে বা ঘটনা প্রবণতা দেখা যায়, এতে কি বিষয়গুলো আমরা দেখতে পাই লোকে ওদের বর্তমানে আলোচনা, সেজন্য ইতিহাস কেন্দ্রিক। যেরকম তোমার সংবিধান আলোচনা, অতীত সংবিধান কেমন ছিল, শাসন ব্যবস্থা কেমন ছিল, রাজনৈতিক ব্যবস্থা কেমন ছিল এবং আইন ব্যবস্থা কেমন ছিল, আর এই সমস্ত আলোচনা করতে গিয়ে তারা এই সমস্ত বিষয়গুলো আলোচনা করে। তো মানদণ্ড সামনে রেখে এই দৃষ্টিভঙ্গিটা হয়ে থাকে। তো গতানুগতিক বা আনুষ্ঠানিক অনুসরণ, এই কিছু বলবে? ঠিক আছে। তো গত যে ধারণা, সেই ধ্যান ধারণাকে সামনে রেখে এই দৃষ্টিভঙ্গি আর এবার
আমরা যেটা আলোচনা করব যে ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি, আমি সেই সংজ্ঞা কি কি আছে। তো এর যে উৎস, সেই উৎস আমি তিনটি ভাগ। হ্যালো, আচ্ছা শুনতে পাচ্ছ? হ্যালো, না আচ্ছা এখন এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নেটওয়ার্কের প্রবলেম চলছে, বুঝলে। আচ্ছা দাঁড়াও দেখে, আমি ওয়াইফাই বাদ দিয়ে আমি দেখি ফোন থেকে করি, ট্যাব থেকে হুম থেকে এই সমস্যা হচ্ছে নাকি। হ্যালো স্যার। হুম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ বা? স্যার এখন হ্যালো, শোনা যাচ্ছে কিন্তু আগে শোনা যাচ্ছিল না। আচ্ছা, না আমি ওই ট্যাব বাদ দিয়ে এখন ফোনে আসলাম। হ্যাঁ, ও, ফোন থেকে বোধহয় সুবিধা হবে। আসলে ট্যাবে ওয়াইফাই থেকে করছি তো, ওই জন্য সমস্যা হচ্ছে। এখন বুঝতে পারছো? হ্যাঁ স্যার এখন বুঝতে পারছি। একদম স্পষ্ট বোঝা যাবে। ঠিক আছে, ফোন ট্যাবেই আমার সমস্যা আছে। যাই হোক, দাঁড়াও। উম, হাই ওয়াইফাই। বলছি, এখন শুনতে পাচ্ছ? আমি তাহলে স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ স্যার স্যার বলুন করুন। স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিন শেয়ারটা হচ্ছে না কেন? আচ্ছা, আমাকে একটু আগে রেসপন্স করো বা ফোন করো, একজন ফোন করলো, বেশ ভালো হলো। আচ্ছা, তো যাই হোক, ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির যে বৈশিষ্ট্যগুলো যেটা আমরা আলোচনা করছিলাম, আহ, ওইখানের বিষয়গুলো এখানে আছে। এখানে কি আমরা দেখছি যে নৈতিক আদর্শ ও মূল্যবোধকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। আর কি হয়েছে? আর হচ্ছে যে এই বিশ্লেষণে সরকারি প্রতিষ্ঠান ও আনুষ্ঠানিক কাঠামোর আশ্রয় গ্রহণ করা এখানে হয়েছে। আর রাজনৈতিক আলোচনায় রাজনৈতিক সমস্যা ও সংস্কার প্রসঙ্গে বাঞ্ছিত উপায়ে নির্দেশ প্রবণতা এখানে লক্ষ্য করা যায়। অর্থাৎ রাজনৈতিক বিভিন্ন সমস্যা এবং তার সমাধান এবং তার সংস্কার করা যায়, কি হওয়া উচিত, সমস্ত বিষয় এখানে আমরা দেখতে পাই। এই দৃষ্টিভঙ্গিতে কি গতানুগতিক মতবাদ, আগের যে স্লাইডে আমরা দেখেছিলাম, শেষের দিকে যে বিষয়টা বলেছিলাম, যে রাজনৈতিক আলোচনার যে গতানুগতিক মতবাদ বা ধ্যান ধারণার প্রতি যে আনুগত্য, সেইটা আমরা এখানে লক্ষ্য করে থাকি। এবার যেটা আলোচনা করব আমরা, শ্রেণী বিভাগ। আচ্ছা, শ্রেণী বিভাগ তো আলোচনা হয়ে গেছে নাকি? হ্যালো, না স্যার হয়নি। আচ্ছা,
তো ঐতিহ্যবাদী দৃষ্টিভঙ্গির যে শ্রেণী বিভাগ, এইখানে আমরা মূলত 3 ভাগে আলোচনা করব। এক হচ্ছে দার্শনিক দৃষ্টিভঙ্গি, ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি, আইনগত দৃষ্টিভঙ্গি। দার্শনিক দৃষ্টিভঙ্গি কাকে বলে আমরা একে 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 সব আলোচনা করব। দার্শনিক দৃষ্টিভঙ্গি, এটা তো শোনা গেছে তখন বোধহয় নাকি? আমি এত সুন্দর করে বুঝালাম, এটা শোনা যায়নি না? হ্যালো, না স্যার, শোনা যায়নি। দার্শনিক দৃষ্টিভঙ্গিতে কি বলা হয়েছে, এইখানে মূলত এই দৃষ্টিভঙ্গি হচ্ছে দর্শন ভিত্তিক। এইখানে জ্ঞান ও সত্যে পৌঁছানোর যে পদ্ধতি, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। দার্শনিক চেতনা বা আদর্শ জীবনবোধ, আদর্শ জীবন পদ্ধতি, মানে এই দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রবিজ্ঞানীরা যখন রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করে তখন সবসময় সামনে একটা আদর্শ চিত্র রাখে তারা। যদি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সম্পর্কে আলোচনা করে তো তখন আদর্শ রাষ্ট্র কেমন হওয়া উচিত সে বিষয় নিয়ে তারা আলোচনা করে। বা যদি সরকার সম্বন্ধে আলোচনা করে তো ইতিহাস অধ্যয়ন করে আদর্শ সরকার কেমন হওয়া উচিত, বা আদর্শ রাজা কেমন হওয়া উচিত, আদর্শ শাসক কেমন হওয়া উচিত। তো এরকম আদর্শ চিত্রকে সামনে রেখে দার্শনিক দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করে থাকে। আর এখানে কি ন্যায় নীতি, উচিত অনুচিত, ভালো মন্দ, এই সমস্ত বিষয়কে সামনে রাখা হয়। তো এই দার্শনিক দৃষ্টিভঙ্গির মূল যারা প্রবক্তা তারা কারা? তারা হচ্ছেন প্লেটো, টমাস মুর, কান্ট, হেগেল, গ্রিন, এরা। এখানে তোমাদের প্রশ্ন আসেই যে দার্শনিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা, সেখানে 3 জনের নাম দিয়ে দিল, নিচে দিল উপরে সকলেই, বা এরকমও দিতে পারে 4 জনের নামের মধ্যে 1 জন এখান থেকে দিল, 3 জন অন্য দিয়ে দিল, আচরণবাদী বা অন্য দৃষ্টিভঙ্গি যারা প্রবক্তা আছে তাদের নাম দিল। তারপরে প্রশ্ন, এরকম প্রশ্ন এখান থেকে আসতে পারে তোমাদের। তো এদের মতে কি, এরাও সেই একই, মানে ওই কথাটাই বলেছেন যে আদর্শ রাষ্ট্র একটা আদর্শ এবং নৈতিক দিক আছে, তাই বাস্তব রাষ্ট্রের বদলে আদর্শ রাষ্ট্র সম্বন্ধে আলোচনাকে তারা বেশি প্রাধান্য দিয়েছে। কারণ এই আদর্শ রাষ্ট্রকে সামনে রেখে আমরা যখন এগাবো তখন সমাজে যে মূল্য, সমাজে যে ন্যায়, সমাজে যে চাওয়া পাওয়া বা চাহিদা, সেই চাহিদা পূরণ করা সম্ভব হবে। আর এই পদ্ধতির মাধ্যমে কি বলছে, রাষ্ট্র এবং রাজনৈতিক জীবনের সার্বিক মূল্যবোধ নির্ধারণ এবং সেই মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ, নাগরিক অধিকার বা রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। আর এখানে কি হচ্ছে, কতগুলি পূর্ব নির্ধারিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক জীবনকে ব্যাখ্যা করে। এখানে অবরোহ পদ্ধতি আলোচনা মানে গ্রহণ করা হয়েছে। তোমাদের এই প্রশ্নটা গত পরীক্ষাতে ছিল যে দার্শনিক দৃষ্টিভঙ্গি কোন পদ্ধতি বা ঐতিহ্যবাদী দৃষ্টিভঙ্গিতে কোন পদ্ধতি অবলম্বন করা হয়েছে। তো অবরোহ পদ্ধতি অবলম্বন করা হয়েছে। পর্যবেক্ষণ এবং তুলনামূলক আলোচনা এখানে গুরুত্ব পায়। আর সেই কারণে আমরা দেখেছি যে প্লেটোর লেখা, প্লেটো যে আদর্শ রাজা, মানে দার্শনিক দৃষ্টিভঙ্গিতে প্লেটো যে আদর্শ রাজা কেমন হবে, বা হবসে তার লেভিয়াথান গ্রন্থে আদর্শ রাজা কেমন হবে, রাজ্য কিভাবে পরিচালনা করবে, তার যে জীবন পদ্ধতি, সেই জীবন পদ্ধতি কি হবে, এই সমস্ত বিষয় আমরা এখানে দেখতে পাই। এছাড়াও কিছু বাস্তববাদী দার্শনিকরাও দার্শনিক বা দর্শনিক দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে রেখে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করে, যেরকম সফিস্ট বা স্পিনোজা বা কিন্তু যখন তারা বিষয়বস্তু আলোচনা করেছে তারা দর্শনের বিষয়টিকেও গুরুত্ব দিয়েছে। এবার যেটা আমরা আলোচনা করবো যে দার্শনিক দৃষ্টিভঙ্গির সমালোচনা। বিভিন্ন দিক থেকে এই দৃষ্টিভঙ্গির সমালোচনা করা হয়েছে। কেন সমালোচনা করা হয়েছে? কারণ এর যে মূল সমস্যা, সেই মূল সমস্যা হচ্ছে এই দৃষ্টিভঙ্গি হচ্ছে বাস্তব। এখানে পুরোপুরি বাস্তবকে অবহেলা করা হয়েছে এবং দর্শনকে বা ভবিষ্যৎবাণীকে তার সামনে রাখার চেষ্টা করা হয়েছে। আর একটা কি, এইখানে আমরা পক্ষপাতিত্ব দেখতে পাই। মানে রাজনৈতিক যে সমস্যা আলোচনা করা হবে তখন কি হবে, তারা তাদের যে মানবিক যে বিষয় বা তাদের যে পার্সিয়াল বিষয়টাকে, সে পার্সিয়াল বিষয়টাকে এখানে বা পক্ষপাতিত্ব বিষয়টাকে আমরা এখানে দেখতে পাই। মানে দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে যখন কেউ আলোচনা করবে রাজার বৈশিষ্ট্য বা রাজার কাজ বা রাজার কার্য পদ্ধতি কেমন হবে,
তখন তার যে মেন্টালিটি, সে যে মেন্টালিটি থাকে, সে যদি স্বৈরতান্ত্রিক মেন্টালিটি হয় বা সে যদি গণতান্ত্রিক মেন্টালিটি হয়, তাহলে রাজাকে সে সেরকম ছবিতে দেখবে, অর্থাৎ দার্শনিক দৃষ্টিভঙ্গিতে। আর তারা যে মনে মনে একটা ছবি আঁকে, আদর্শ রাষ্ট্র, আদর্শ রাজা, আদর্শ সরকার, আদর্শ সমাজ, আর সে আদর্শ রাষ্ট্র, সমাজ, সরকারের যে ছবি আঁকে, সেই ছবিকেই তারা বাস্তবে রূপ দানের জন্য চেষ্টা করে। সেজন্য এখানে একটা পক্ষপাতিত্ব থেকে যায়। আর কি থাকে এখানে? এখানে যে কোনো বিষয় অতি সরল ভাবে আলোচনা করা হয়, মানে একদম সাধারণ ভাবে, তার যেরকম মনে হয় সেরকম। যেমন ম্যাকিয়াভেলি মানুষকে স্বার্থপর বলেছে, নীচ বলেছে, কারণ তার মনে হয়েছে বলে দিয়েছে। কিন্তু বাস্তবিক পক্ষে কি প্রত্যেক মানুষ স্বার্থপর, প্রত্যেক মানুষকে নীচ? বাস্তবিক ক্ষেত্রে কিন্তু না। তো সেজন্য তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে চিন্তা ভাবনা, সেটা পুরোপুরি আর সত্য নয়। দর্শন কেন্দ্রিক আলোচনায় কি দেখা যায়? ভাব ও আদর্শের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে, মানে এরা আদর্শকেই সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। আর সেই কারণে এই দৃষ্টিভঙ্গিকে সমালোচনা, বিভিন্ন দিক থেকে সমালোচনা করা হয়। এবার সমালোচনা করা হলেও, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে না তো? ডিস্টারবেন্স কিছু? না স্যার। বাহ, যাক, আসলে ওই ওয়াইফাই দিয়ে করলে সমস্যা হচ্ছে, আমি মোবাইল থেকে করলে সমস্যাটা হচ্ছে না। আমার একটু কষ্ট হচ্ছে, মোবাইলটা ছোট। যাই হোক, তো এই যে উপরে যে আমরা সমালোচনা দেখলাম, তো সেই সমালোচনা সত্ত্বেও এর কিছু গুরুত্ব আছে। কারণ দার্শনিকগণ অতীত বর্তমান চিন্তাধারা সংযোগ সাধন করে, যদি আমরা বা ভবিষ্যতে চিন্তার পথকে প্রসারিত করে। কিভাবে করে? দার্শনিক দৃষ্টিভঙ্গিতে যারা আলোচনা করে, তারা ইতিহাস অধ্যয়ন করে কি হওয়া উচিত, অতীতে কি ক্ষতি হয়েছে, কি ভুল হয়েছে, সে সমস্ত বিষয়গুলি আলোচনা করার পর বর্তমানকে নিয়ে আলোচনা করে এবং ভবিষ্যৎ বাণীও করার চেষ্টা করে। আর কি অবদান আছে? এই শ্রেণীর চিন্তাবিদগণ সরকারের তুলনামূলক আলোচনা করে। এক সরকারের সাথে আর এক সরকার কেমন, যখন তুলনামূলক আলোচনা করা হয়, তখন বিভিন্ন বিষয়গুলি স্পষ্ট হয়ে যায়। ধরে নাও তোমরা কোনো দেশের সংবিধান পড়ছো, আমেরিকার সংবিধান। তো আমেরিকার সংবিধান শুধু পড়লে তুমি যতটা নলেজ অ্যাকোয়ার করবে, নলেজ অর্জন করবে, তার থেকে যখন আমেরিকার সাথে ভারতের বা আমেরিকার সাথে ব্রিটেনের সংবিধানের তুলনামূলক আলোচনা করবে, তখন দেখবে তোমার নলেজটা অনেক বেশি হচ্ছে, ভাস্ট হচ্ছে, এবং ভারতের সংবিধান সম্বন্ধে স্পষ্ট একটা ধারণা আসছে। তো সেজন্য এই আলোচনা আমার দৃষ্টিভঙ্গিতে আমি কি দেখি, তুলনামূলক আলোচনা আর মাধ্যমে বিষয়কে স্পষ্ট করে। আর কি হয় এখানে? দর্শন কেন্দ্রিক আলোচনায় রাজনীতিকে নৈতিক দর্শন ও সমাজনীতির একটি অংশ হিসাবে তুলেছে। মানে নৈতিকতাকে যে কোনো বিষয়ে তোমরা অবহেলা বা কেউ অবজ্ঞা করতে পারে না। তো সেজন্য এর অবদান নৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আর কি, এইখানে মৌলিক রাজনৈতিক যে সমস্যা, আর সেই সমস্যা সমাধানের খোঁজ পাওয়া যায়। তুমি যদি কোনো কিছু কল্পনা না করো, বিশেষ করে যারা রিসার্চ করে, পিএইচডি বা এমফিল যখন রিসার্চ করা হয়, তখন দেখবে ওখানে একটা শব্দ আছে, হাইপোথিসিস। তুমি যদি কোনো কিছু দার্শনিক দৃষ্টিভঙ্গিতে চিন্তা ভাবনা না করো বা কল্পনা না করো তোমার উদ্দেশ্যটাকে বা তোমার যে গোল, গোল কি, তো সেই গোল যদি কল্পনা না করো, তাহলে কিন্তু সেই গোলে পৌঁছানো যাবে না। সেই জন্য দার্শনিক দৃষ্টিভঙ্গিতে আর যে সমস্যা সমাধানের যে খোঁজার চেষ্টা, সেই চেষ্টাটা আর সফল হয়। তো এ ছিল দার্শনিক দৃষ্টিভঙ্গি। এবার দার্শনিক দৃষ্টিভঙ্গি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, নাহলে আমরা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আলোচনা করবো। হ্যালো, শুনতে পাচ্ছ? আবার কেটে গেল নাকি? না না, ঠিক আছে স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি কি? তো ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে আমরা কি যাই, যে ইতিহাস মানে মানব জীবনের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তো ইতিহাসটা কি? ইতিহাস আমরা জানি যে অতীতে যা যা ঘটনা ঘটে গেছে, আর সেইখানের সে সমস্ত বিষয়ে আলোচনা হচ্ছে ইতিহাস। তো এই দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন, বা এই দৃষ্টিভঙ্গি যারা প্রবক্তা, তারা মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান বা যে কোনো বিষয় সম্বন্ধে যদি ইতিহাস না জানা যায়, তাহলে সঠিক জ্ঞান অর্জন সম্ভব নয়। বর্তমানকে জানা কঠিন, ভবিষ্যতে কিছু পরিকল্পনা করাও কঠিন। তো সেজন্য এই দৃষ্টিভঙ্গিতে মানব জীবনের যে ইতিহাস, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, সেগুলোকে একটা সূত্রে বেঁধেছে।
আর তার কারণে এইখানে কি হচ্ছে আমরা দেখছি যে ঘটনা পরম্পরার মাধ্যমে এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি কি করছে, কোন একটি দেশ বা সমাজের সামগ্রিক বা আংশিক ইতিহাস আলোচনা করে। আর এই দৃষ্টিভঙ্গি কি মূলত বর্ণনামূলক। বর্ণনামূলক কেন? এই ইতিহাসে যা যা ঘটেছে সেটাকে বর্ণনা করা, আর সেই ইতিহাস থেকে অতীত থেকে উপাদান সংগ্রহ করে সেটা বিশ্লেষণের মাধ্যমে সমকালীন রাজনৈতিক ব্যাপারে আর পরীক্ষা নিরীক্ষা করে সেই সময় যে সমস্ত ত্রুটিগুলো দেখা যায় সেই ত্রুটিগুলোকে সামনে তুলে ধরে ভবিষ্যতে সেই ত্রুটি যাতে না হয় আর তার জন্য তারা সে সমস্ত বিষয় সামনে তুলে ধরেন। এই দৃষ্টিভঙ্গি কি হয়, আমরা মূলত রাষ্ট্রনেতাদের জীবনী বা স্মৃতিকথা, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, কিভাবে দেশ পরিচালনা করেছে, জনগণের সাথে তারা কিভাবে সম্পর্ক রাখতো, এই যে বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞানে তারা বেশি গুরুত্ব দিয়েছে। বিভিন্ন সাংবাদিকদের যে বর্ণনা, অতীতে বিভিন্ন সাংবাদিক বা বিভিন্ন আত্মজীবনী, বিভিন্ন যেরকম বিশেষ করে নেতাজি বা গান্ধীজি বা এই ধরনের যারা হিটলার বা অতীত যারা রাষ্ট্রনেতা ছিল তাদের আত্মজীবনী থেকে সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে স্পষ্টভাবে আমরা জানতে পারি। বা তাছাড়াও কিছু নথিপত্র, অতীত চিঠিপত্র বা লোকগাথা, পাণ্ডুলিপি, বিভিন্ন রকমের বক্তৃতা অতীতে যে হয়েছে, এই সমস্ত বিষয় রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আমরা আলোচনা করব ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে আরো কিছু বিষয়। কি এখানে হচ্ছে আইভর জেনিংস, ব্রিটেনের একজন, তিনি ব্রিটেনের সরকার যে ক্যাবিনেট সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থা আলোচনা করেছেন। তিনি কি বলছেন, ঊনবিংশ শতাব্দীর ইতিহাস অনুসন্ধানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী পদের ক্রমবিকাশ ও আধুনিক রাজনৈতিক দলগুলির অনুসন্ধান করেছেন। আর এটা কিভাবে করেছেন, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে। এছাড়াও হেগেলের যে ভাববাদী ব্যাখ্যা বা কার্ল মার্ক্সের ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা, সেখানেও আমরা দেখতে পাই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। হেগেল তার যে আলোচনা সেখানে ভাববাদকে বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু কার্ল মার্ক্স যে সমাজ যে ক্রমবিকাশের ধারা, সে আদিম সাম্যবাদী সমাজ থেকে আর বর্তমান যে পুঁজিবাদী সমাজ বা ভবিষ্যৎ সমাজতান্ত্রিক সমাজ বা সাম্যবাদী সমাজের যে কল্পনা করেছেন কার্ল মার্ক্স, তার যে এই সমাজ বিকাশের ধারা শুরু থেকে বর্তমান পর্যন্ত, সেখানে পুরোপুরি ভাবে তিনি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেছেন। এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি, আমি আগের স্লাইডে যখন আলোচনা করছিলাম, দার্শনিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেছেন, কারণ তিনি ইতিহাস বা ইতিহাস অধ্যয়ন করে ভবিষ্যতে সাম্যবাদী সমাজের একটা কল্পনা করেছেন বা ভবিষ্যৎবাণী করেছেন। সেই জন্য তিনি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির সাথে সাথে আর ভবিষ্যৎ দার্শনিক দার্শনিক দৃষ্টিভঙ্গিও আর তার আলোচনায় আমরা দেখতে পাই। অ্যালান বল কি বলছেন, তার যে এই ধরনের অনুসন্ধান আরো কয়েকটা উদাহরণ, যেমন ব্রিটেনের রাজনৈতিক দল সম্পর্কে রবার্ট ম্যাকানজির কাজ, জেপি ম্যাকিনটস তার যে ব্রিটিশ ক্যাবিনেট ব্যবস্থা সম্পর্কে কাজ, মানে এরা যারা রিসার্চ করেছেন তারা ওই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আলোচনা মানে সামনে রেখেই করেছেন। বিশেষ করে যারা পিএইচডি করে বা কোনো রিসার্চ করে, তখন দেখবে ওখানে রিসার্চের কিছু পদ্ধতি থাকে। কি কি পদ্ধতি? সেখানে ঐতিহাসিক পদ্ধতি বা তোমার হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, এরকম কিছু পদ্ধতি আছে। তো সেই জন্য তারা যারা আলোচনা করেছেন তাদের বিভিন্ন বিষয়বস্তু, বিশেষ করে যে ক্যাবিনেট ব্যবস্থা বা দল ব্যবস্থা বা ক্যাবিনেট সরকার, এরা এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আর আলোচনা করেছে। উদাহরণ হিসাবে রবার্ট পালমার তার যে এজ অফ ডেমোক্রেটিক রিভলিউশন, এই গ্রন্থগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা নোট করে রাখতে পারো, এগুলো পরীক্ষাতে আসে। বা ব্যারিংটন মুর তার যে সোশ্যাল অরিজিনস অফ ডিক্টেটরশিপ অফ অ্যান্ড ডেমোক্রেসি, এই যে গ্রন্থ, সেই গ্রন্থে কিন্তু এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তারা আলোচনা করেছেন। অধ্যাপক ল্যাসি বলছেন, রাষ্ট্রবিজ্ঞান নিজের মূল্যকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে রাষ্ট্রের ইতিহাসের অভিজ্ঞতার ফলাফলকে সংকলিত করবে। এই উক্তিটা তোমরা নোট করে রাখতে পারো, ল্যাসকি। আমি এর আগের দিন বলছিলাম, অনেকে বলছিল যে উক্তি মনে রাখা খুব কঠিন। তো আমি বলবো যে একজন রাষ্ট্রবিজ্ঞানী যারা পপুলার বিশেষ করে, তাদের নাম লিখে তারা কি কি উক্তি করেছেন রাষ্ট্র সম্বন্ধে, সরকার সম্বন্ধে, সার্বভৌমিকতা সম্বন্ধে বা দৃষ্টিভঙ্গি সম্বন্ধে, তো তারা তাদের যে উক্তিগুলো পরপর পরপর একটা ক্যালেন্ডারে নোট করে নেবে। মনে না রাখলে সেটাকে যে পড়ার ঘর, সেই পড়ার ঘরে সাজিয়ে রাখবে, তাহলে খুব সহজে মনে থাকবে। আমার কথা শোনা যাচ্ছে? একটু রেসপন্স করো, নাহলে কনফিউশন হয়ে যাচ্ছে।
স্যার শোনা হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার? কোনো সমস্যা? হ্যাঁ, থ্যাংক ইউ। এবার সমালোচনা। রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় আমরা সব জানি যে আমরা এমনই মানুষ যে কোনো কিছুর সমালোচনা না করে ছাড়ি না। আর সমালোচনার মাধ্যমেই আমরা সঠিক নলেজ অর্জন করে থাকি, কারণ সমালোচনা করলে আর বিভিন্ন বিষয়, নতুন নতুন বিষয় উঠে আসে। তো যাই হোক, এখানেও আমরা এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির কিছু সমালোচনা আলোচনা করব। এখানে কি বলা হচ্ছে যে ইতিহাসে যখন আমরা আলোচনা করি সেখানে নির্ভরযোগ্য তথ্য খুঁজে পাওয়া কঠিন। আমরা ইতিহাসের যখন আলোচনা করবো সম্পূর্ণ কিন্তু নির্ভরযোগ্য হয় না, কারণ ইতিহাসে যারা ব্যাখ্যা করেছেন সেখানে তাদের কিছু নিজস্বতা থাকে, ব্যক্তিগত ও পরিবেশগত। ব্যক্তিগত বা পরিবেশগত কিছু বিষয় থাকে আর যেখানে তার প্রভাব থেকে থাকে, আর সেই কারণে সেখানে সত্যকে আর বাস্তবায়িত করা খুব কঠিন হয়ে যায়। আর অ্যালান বল সেই কারণে কি বলছেন, অতীত সম্পর্কে সংগৃহীত তথ্য প্রমাণের মধ্যে যথেষ্ট ত্রুটি থেকে যায়। কেন থাকে? কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব ঘটনার বিবরণের পরিণত হয় আর তার থেকে সকল রাজনৈতিক কার্যক্রমের একটা সামগ্রিক ধারণা পাওয়া যায়। একজন যে বর্ণনা করছে তার যে মানসিকতা, আমি আগেই বললাম, তার মানসিকতার ভিত্তিতে আর সে বর্ণনা করে থাকে, সেজন্য সেখানে কতটা সত্য ইতিহাস আমরা জানি। কারণ বর্তমানে একটা ক্লাস চলছে সারা ভারতবর্ষে, অতীতে যে ইতিহাস সেই ইতিহাস ভুল নাকি, মানে অনেকে বলছে, আর সেজন্য সেই ইতিহাসকে সংশোধন করে না, এই নিয়ে অনেক সময় তরজা চলছে। রমিলা থাপার বা এই ধরনের যারা আছে, বিশেষ করে বামপন্থী মানসিকতা সম্পন্ন যারা ঐতিহাসিক, তাদের যে ইতিহাস লেখা, তো তারা তাদের মানসিকতা সম্পন্ন লিখেছে। আর বর্তমানকালে যারা, বা সেই সময় রমেশচন্দ্র মজুমদার, তারা একটু জাতীয়তাবাদী বা রাষ্ট্রবাদী চিন্তা ভাবনার মানসিকতার, তো সেজন্য তারা যে ইতিহাস লিখেছে সেই ইতিহাস কিন্তু রাষ্ট্রবাদী বা জাতীয়তাবাদী চিন্তা ভাবনা সম্পন্ন। তো সেজন্য এই যে ভাগ, সেই ভাগটা এখানে মানসিক বা ব্যক্তিগত বিষয় উঠে এসছে। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি কি আর কি দেখা যায়, এখানে আলোচনায় বিকৃতি দেখা যায় এবং রাজনৈতিক ও ইতিহাসের মধ্যে ব্যক্তিগত ধারণা যদি অতিমাত্রায় প্রভাব বিস্তার করে তাহলে সঠিক সিদ্ধান্ত গ্রহণে এক জটিলতা সৃষ্টি। এই যে ব্যক্তিগত প্রভাব বা প্রবণতা এটা বেশি হলে আর সঠিক সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারি না। আরেকটা কি, ঐতিহাসিক পদ্ধতি হচ্ছে অতিমাত্রায় বর্ণনামূলক। আর রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে উদ্দেশ্যকে সামনে রেখে সবসময় আলোচনা, কিন্তু ইতিহাস বর্ণনামূলক, আর সেই কারণে এর ত্রুটি আমরা এখানে দেখতে পাই। লর্ড ব্রাইস কি বলছে, লর্ড ব্রাইস এর সমালোচনা বলছে, ইতিহাসিক বিশ্লেষণ উৎসাহবাঞ্চক কিন্তু অনেক সময় তার বিভ্রান্তি সৃষ্টি করে। ইতিহাসের মাধ্যমে আলোচনা করার সময় এটা উৎসাহব্যঞ্জক বা সহজ, কিন্তু অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে। তো সমালোচনা থাকলে তার কিছু অবদান আছে, আমরা প্রথমে আলোচনা করলাম, এখন আবার একটু আলোচনা করি। তো উপরে যে বিভিন্ন আলোচনা সত্ত্বেও, ইতিহাসের সমালোচনা সত্ত্বেও একে অস্বীকার করা যায় না। সমসাময়িক যুগে রাজনৈতিক প্রবণতাগুলি অনুধাবনের জন্য যথেষ্ট সহযোগিতা করে। তুমি যদি ইতিহাস না জানো, ধরে নাও তুমি কোনো এক জায়গায় যাচ্ছ বা কোনো একটা কলেজে পড়ছো, তো সেই কলেজে তোমার আচার কেমন হবে, ব্যবহার কেমন হবে, সকলের সাথে মিশবে কেমন ভাবে, তো তখন তুমি যদি সেই কলেজের সংক্ষিপ্ত ইতিহাস, তোমার সিনিয়র দাদারা বা তোমার সিনিয়র যারা আছে এর আগে পড়াশোনা করেছে সেই কলেজ থেকে, তাদের কাছ থেকে যদি সেই কলেজের পরিবেশ সম্বন্ধে একটু জেনে নাও, তখন কি হয়, সেই কলেজে গিয়ে তোমাদের পড়াশোনা করতে বা অ্যাডজাস্ট করতে সহজ হয়। ঠিক একই রকম যদি অতীতকে না জানা যায়, তাহলে আমি বর্তমান যে রাষ্ট্র বা বর্তমান যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু, সেই বিষয়বস্তুকে আমরা আলোচনা করতে পারি না। আর সেই জন্য এই রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির অবদানকে কোনো মতেই অস্বীকার করা যায় না। এ নিয়ে যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তাহলে বলতে পারো, নাহলে আইনগত দৃষ্টিভঙ্গি। আমার কথা শোনা যাচ্ছে? মাঝে মধ্যে জিজ্ঞেস করবো শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল এখানে, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ বলো। আপনি বললেন মানে দার্শনিক ভিত্তিতে যে দৃষ্টিভঙ্গিতে পক্ষপাতিত্বমূলক দেখা যায়, হ্যাঁ কিন্তু ওই মানে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির তো ওই ব্যাপারটা আছে। হ্যাঁ, তোমার ওই পরম্পরাগত যে দৃষ্টিভঙ্গি সবগুলোতেই মোটামুটি এই ধরনের কিছু আছে। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে মানে আমার তাহলে এই যে দেখো, মনে করেন বললেন যে কোন দৃষ্টিভঙ্গিতে পক্ষপাতিত্বমূলক ধারণা দেখা যায়, দিয়ে দিল হ্যাঁ ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, দার্শনিক দৃষ্টিভঙ্গি, এইভাবে আর কি তিনটে অপশন, তারপর দিল সবগুলো, হ্যাঁ দিয়ে তাহলে দিলো, কি বা করব? উপরের দুটোতেই, এরকমও থাকতে পারে, উপরের দুটোতেই কোনোটিতেই নয়, তখন লিখবে মানে উপরের দুটোতেই। দুটোতেই দেখা যায়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ।
আর কারো কিছু প্রশ্ন বা কোনো সাজেশন বা সংশোধন? আচ্ছা, আইনগত দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, তো রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় যে আইনগত দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে আমরা কি স্ক্রিনটা উল্টো হয়ে গেছে মনে হয়, হ্যাঁ? স্ক্রিনটা উল্টো হয়ে গেছে হয়তো, লেখাগুলো উল্টো হয়ে তোমার গেছে। ফোনটা ঠিক করো, আমার স্ক্রিন তো ঠিকই আছে মনে হচ্ছে। এবার ঠিক হচ্ছে স্যার। ঠিক আছে না? আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ এবার ঠিক আছে। তো এইখানে কি হচ্ছে, এইখানে আমরা দেখতে পাবো যে আইনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মানে যে কোনো আলোচনা আইন কেন্দ্রিক বা আইনের দ্বারা গঠিত ও স্বীকৃত সংস্থার মাধ্যমে রাজনৈতিক জীবন আর আলোচনা করা হচ্ছে এই দৃষ্টিভঙ্গির মূল লক্ষ্য। মানে আইন কেন্দ্রিক করে, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু বেশিরভাগ আইন রিলেটেড। কেন আইন রিলেটেড আমি বলছি, যে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি কিভাবে হলো, সে যেই দৃষ্টিভঙ্গিতে বা যেই মতবাদেই হোক, সামাজিক যুক্তি মতবাদ হোক, বল প্রয়োগ মতবাদ হোক, ঐশ্বরিক মতবাদ হোক, যে মতবাদে রাষ্ট্রের সৃষ্টি হোক না কেন, প্রত্যেক ক্ষেত্রে সৃষ্টির মূলে হচ্ছে আইন। রাষ্ট্র সৃষ্টির মূলে আইন। কারণ আদিম সাম্যবাদী সমাজে বা রাষ্ট্র সৃষ্টির পূর্বে কে বলেছেন প্রি সোশ্যাল কন্ডিশন, বা কেউ বলেছেন প্রাকৃতিক পরিবেশ, প্রাক সামাজিক, কে বলেছেন প্রাক রাজনৈতিক। তো যেই পরিবেশই হোক না কেন, সেই পরিবেশ থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু নিয়ম কানুন তৈরির প্রয়োজন হলো। আর সেই নিয়ম কানুন যখন কোনো একটি ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে দেওয়া হয়, তখন সেটা হচ্ছে সরকার বা রাষ্ট্র বা শাসক, যাই বলো না কেন। আর সেই জন্য আইন কেন্দ্রিক। আর এই দৃষ্টিভঙ্গি কি হচ্ছে, প্রতিষ্ঠান কেন্দ্রিক ও বর্ণনামূলক। এই যে তোমার যে প্রশ্নটা উঠে আসলো, যে দৃষ্টিভঙ্গি কোন কোন দৃষ্টিভঙ্গি বর্ণনামূলক, 3-4টা অপশন দিয়ে দিল। তো তখন যেটাই থাকুক, দার্শনিক, আইনগত বা ঐতিহাসিক, 3টাই অপশন, উপরের সবগুলোই হবে। হ্যাঁ, এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতে ছিল বোধহয় একটা। তো যাই হোক, সাংবিধানিক আইন, সরকারের গঠন ও কাঠামো, রাষ্ট্র বা বিভিন্ন প্রতিষ্ঠানের আইনগত প্রকৃতি, শাসন ব্যবস্থার আইনগত ভিত্তি ইত্যাদি ব্যাখ্যা হলো এই দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য। আর অধ্যাপক ডাইসির ল অফ দ্য কনস্টিটিউশন এর হচ্ছে সবচাইতে বড় উদাহরণ। সেখানে তিনি এই আইনগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয়বস্তু আলোচনা করার চেষ্টা করেছেন। আর আইন এবং রাজনীতির মধ্যে সম্পর্ক বহুরঙ্গে এখানে বিচ্ছিন্ন করা হয়েছে। আইন কেন্দ্রিক বা আইন বা রাজনীতি, যেটা তোমাদের বাস্তব রাজনীতি আর থিওরি, অর্থাৎ এক কথায় থিওরি ও প্র্যাকটিক্যাল। থিওরি এবং প্র্যাকটিক্যালের মধ্যে একটা এখানে যে বিচ্ছিন্নকরণ বা বিভেদ, সে আলোচনা আলাদা করে আলোচনা করা, এইটা এখানে আমরা দেখতে পাই। এই দৃষ্টিভঙ্গির প্রবক্তা কারা? এই দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন পোলক, মেইটল্যান্ড, হেনরি মেইন, ডাইসি। এরা হচ্ছেন আইনগত দৃষ্টিভঙ্গির মূল প্রবক্তা। এবার এই দৃষ্টিভঙ্গির সমালোচনা। আইন ও সংবিধান সংক্রান্ত আলোচনার মধ্য দিয়ে কোনো সমাজের সামগ্রিক চরিত্র সম্পর্কে জানা যায় না। আমি যদি আইন এবং সংবিধান করি, তাহলে সমাজের সামগ্রিক চরিত্র কখনোই সম্ভব নয়। কারণ আইন বা সরকার বা সংবিধান ছাড়াও সমাজের আরো কিছু বিষয় আছে, ধর্মীয় বিষয় আছে, বিভিন্ন নিজের সাংস্কৃতিক বিষয় আছে। তো সেই সমস্ত বিষয় কিন্তু আইনগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা তুলে ধরতে পারি না, সেই জন্য এটাকে সমালোচনা করা হয়। এই দৃষ্টিভঙ্গির মধ্যে কি হয়, আর্থ সামাজিক বাস্তবতা আর এখানে আলোচনা হয় না। এখানে আর্থ সামাজিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এখানে উপেক্ষিত হয়েছে। আর কি হচ্ছে, এইখানে রাষ্ট্রের শ্রেণী চরিত্র উপলব্ধি করা সম্ভব নয়। রাষ্ট্র কেমন, আইনের মাধ্যমে সেটা সম্ভব করা, আলোচনা অনুভব করা বা উপলব্ধি করা সম্ভব নয়। আর আইন দৃষ্টিভঙ্গিতে সামাজিক রাজনৈতিক পরিবর্তনের কারণ এখানে ব্যাখ্যা করতে পারে না। কারণ আইন দৃষ্টিভঙ্গির কি শুধু কেমন হবে, পরিবর্তন কিন্তু আলোচনা হয় না। কেমন হওয়া উচিত, কি কি আইন হবে, মানুষ কিভাবে পরিচালিত হবে, কি কি নিয়ম কানুন মেনে একে অপরের সাথে সম্পর্ক, বা রাষ্ট্রের সাথে সরকার, রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক, বা সরকারের সাথে ব্যক্তির সম্পর্ক, বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক, এগুলো সম্পর্কে এখানে আলোচনা হয়ে যায়। কিন্তু সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তন যে ঘটছে,
সেই পরিবর্তন কিন্তু এখানে আমরা আলোচনা করতে পারি না। তো যাই হোক, এর অবদানকে অস্বীকার করা যায় না। এখানে রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন আনুষ্ঠানিক বা প্রতিষ্ঠান আলোচনায় আইনগত দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত হয়, আর সেই কারণে এর অবদানকে আর অস্বীকার যায় না। সর্বসাকুল্যে আমরা যেহেতু ঐতিহ্যবাদী দৃষ্টিভঙ্গি পড়ছি তার 3টা ভাগে, তো সেজন্য এই যে 3টা ভাগ আমরা দেখলাম, কি কি দেখলাম? প্রথমে দেখলাম দার্শনিক দৃষ্টিভঙ্গি, আইনগত দৃষ্টিভঙ্গি পরে, এবং মাঝখানে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। এই 3টা দৃষ্টিভঙ্গি কিন্তু ঐতিহ্যগত বা পরম্পরাগত, সেজন্য এদের বৈশিষ্ট্যের মধ্যে অনেক মানে মিল আছে, একটু সামান্য পার্থক্য আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিল আছে। তো যাই হোক, সার্বিক দিক থেকে এই ঐতিহ্যবাদী দৃষ্টিভঙ্গির সমালোচনা আমরা করতে পারি। কি করতে পারি? এর মূল যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রতিষ্ঠান কেন্দ্রিক ও বর্ণনামূলক। শুধুমাত্র বর্ণনামূলক ভাবে সমাজের বা রাষ্ট্রবিজ্ঞান আলোচনা সম্ভব নয়, সামাজিক আর্থিক শক্তিকে এখানে গুরুত্ব দেওয়া। আর কি, এগুলো তোমাদের ভাগে ভাগে প্রশ্ন আসতে পারে। এখানে অনুমান ও কল্পনা ভিত্তিক আলোচনা, এখানে বেশিরভাগই সব অনুমান করা, কল্পনা করা, আর সেজন্য এখানে বাস্তববাদী নয় এই দৃষ্টিভঙ্গি। আর কি, এই দৃষ্টিভঙ্গি প্রাতিষ্ঠানিক ও এই ধরনের আলোচনা উন্নত রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠান সমূহ স্থান পায়। রাজনৈতিক ব্যবস্থায় তারা এখানে স্থান পায় না। আর কি, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের গতি প্রগতি বিচার করতে উদ্ভব ঘটেছে, আর তারা বলছে যে আধুনিক যে বিষয় এখানে রাষ্ট্রবিজ্ঞানের দ্বারা আলোচনা করা সম্ভব নয়। রাজনৈতিক শোনা যায় যাচ্ছে না, না। তাই স্যার এদিক শুনতে পাচ্ছি না। এটি অতিমাত্রায় আলোচনা করলাম অতি সহজ সরল ভাবে, যেটা ম্যাকে মানুষের চরিত্র শোনা সম্বন্ধে, যাচ্ছে না মানুষ ঠিকঠাক। নিজ, মানুষ স্বার্থপর। এখন বলো কেউ একজন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, কতক্ষণ হলো শোনা যাচ্ছিল না? এই তো, আচ্ছা,
হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে স্যার। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। করবে না মনে হচ্ছে। হ্যাঁ, তুমি গুগল, হ্যাঁ স্যার গুগল মিটে করবেন? হ্যাঁ, মনে হচ্ছে এটাতে একটা প্লাস পয়েন্ট ছিল কি, আমি ক্লাসটা রেকর্ডিং করতে সুবিধা হচ্ছিল। গুগল মিটে রেকর্ডিং করা যায় না তো, মানে গুগল মিটে রেকর্ডিং করা যায় না, ওই জন্য একটা সমস্যা। এইটাতে রেকর্ডিং করাটা এখন শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্পষ্ট। পড়ানো হলো। আইনগত ওই আমরা এখন মনে হয় সমালোচনা হচ্ছিল ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গির। আচ্ছা, তো যাই হোক, আমি আর স্ক্রিন শেয়ার করছি না। হ্যাঁ, স্ক্রিন শেয়ার বাদ দিয়ে পড়ায় দেখি কেমন হচ্ছে। হুম এমনি মুখেই বলেন। হুম 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 আর একটা স্লাইড আছে, ওটা হলেই হয়ে যাবে। ঐতিহ্যবাদী দৃষ্টিভঙ্গির যে সমস্ত কিছু সমালোচনা পড়লাম, বিশেষ করে যে তিনটা। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যালো, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ ঠিক আছে, সবাই মিউট করে দাও। আহ, তো সমালোচনা যখন আমরা করব ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গি, সে দার্শনিক হোক, ঐতিহাসিক হোক বা আইনগত দৃষ্টিভঙ্গি, যেটাই হোক না, সবগুলোই হচ্ছে ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গি। আর সেই ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গির যে বিভিন্ন অংশের যে সমালোচনা করেছে, সেই অংশের সমালোচনাগুলো আমরা এখানে তুলে ধরবো। কি কি আমি খুব দ্রুত বলছি, সময় অনেকটা গেল, আমার একটু কাজ আছে। তো প্রথম হচ্ছে, এটি হচ্ছে প্রতিষ্ঠান কেন্দ্রিক বা বর্ণনামূলক। এই দৃষ্টিভঙ্গিতে সম্পূর্ণ আমরা বর্ণনার উপরে বেশি গুরুত্ব দিয়েছি। এখানে কি হচ্ছে, অনুমান এবং কল্পনার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সেজন্য বাস্তবকে উপেক্ষা করা হয়েছে। আর কি করা হয়েছে, এই দৃষ্টিভঙ্গি হচ্ছে প্রতিষ্ঠান কেন্দ্রিক এবং রাজনৈতিক ব্যবস্থার যে প্রতিষ্ঠান সমূহ এখানে স্থান পায়। আর সেই কারণে প্রতিষ্ঠান ছাড়া বাকি বিষয় কিন্তু উপেক্ষিত। এই দৃষ্টিভঙ্গি কি হচ্ছে, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের গতি প্রকৃতি বুঝতে পারে না, পরম্পরাগত বা ঐতিহ্যগত যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু তারা বুঝতে পারে, আলোচনা করে। সেজন্য আধুনিক যে বিষয়বস্তু অনেক উপেক্ষিত হয়েছে, সেই কারণে আধুনিক দৃষ্টিভঙ্গির উদ্ভব হয়েছে। এখানে কি হচ্ছে, রাজনৈতিক দল, রাজনৈতিক সংস্কৃতি, জনগোষ্ঠী ইত্যাদির দ্বারা আলোচনা করা হয়। আর এই দৃষ্টিভঙ্গি তাই অসম্পূর্ণ। অন্যান্য যে বিষয় সমাজের, শুধুমাত্র রাজনীতি বা এই সমস্ত বাদ দিয়েও আরো কিছু সমাজে বিষয় আছে, সাংস্কৃতিক বিষয় আছে, ধর্মীয় বিষয় আছে, জনগোষ্ঠীর বিষয় আছে, এই সমস্ত বিষয় কিন্তু এখানে আলোচনা করা হয় না। এই দৃষ্টিভঙ্গি কি হয়, অতিরিক্ত মাত্রায় সরলীকরণ। এখানে অতিরিক্ত মাত্রায় সরলীকরণের বিষয় আমরা দেখতে পাই, যেটা ম্যাকিয়াভেলি একদম অতি সহজভাবে বলেছেন, যে মানুষ হচ্ছে নিষ্ঠুর, মানুষ হচ্ছে নীচ, মানুষ নীচ প্রকৃতির, মানুষ সবসময় স্বার্থপর। তো এই যে বিষয়গুলো খুব সহজেই তিনি বলেছেন। তো এখানে সরলীকরণের একটা বিষয় দেখতে পাই, এই দিক থেকে সমালোচনা করা হয়। এখানে ব্যক্তি বা গোষ্ঠীর আচরণের উপরে বেশি আর গুরুত্ব দেয়। আর সেজন্য মূল্যবোধ যুক্ত, ভালো মন্দ, উচিত অনুচিত, এই সমস্ত বিষয়গুলি এখানে আমরা দেখতে পাই। এখানে কি হয়, জাতীয় প্রতিষ্ঠান আলোচনার মধ্যে সীমাবদ্ধ, আন্তর্জাতিক প্রতিষ্ঠান আলোচনা এখানে করা হয় না। মানে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অন্তরস্থ বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। আর এই যে দৃষ্টিভঙ্গি কি, পরিবর্তনশীল শাসন ব্যবস্থার সাথে সামঞ্জস্য আর রাখা সম্ভব নয়। কারণ যেহেতু এটা পরম্পরাগত বা ঐতিহ্যগত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়, তাই এটি পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে আর চলতে পারে না। সেই কারণে এই দৃষ্টিভঙ্গি
চারিদিক থেকে সমালোচনা করা হয়ে থাকে। তো যাই হোক, আজকে ক্লাসে এইটুকুই থাকুক। আমার একটু 9:30 একটা কাজ আছে। হ্যাঁ, 7 মিনিট পার হয়ে গেল, ফোন আসছে অনেক। তো কারো কিছু যদি প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারো। হ্যাঁ, আর এরপরে দেখি আমি এটা যদি সমস্যার সমাধান করতে পারি তাহলে গুগল, না হলে গুগল মিটেই নিব। হ্যাঁ স্যার ঠিক বলছি আছে, স্যার স্যার। পিডিএফ টা স্যার বল। স্যার Hello? বলছি পিডিএফটা আমার পিডিএফটা দেবেন না স্যার? পিডিএফটা আমি দিয়ে দিব। হ্যাঁ, পিডিএফ থ্যাংক ইউ স্যার, গ্রুপে। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। কাজ হ্যাঁ স্যার, গুড নাইট স্যার।